দেশ ও বিদেশের নানা স্বাদের নানা রকম গল্প নিয়ে ব্রেনসনিয়ারের নিবেদন নাইট অফ থ্রিলস। প্রতি শনিবার রাত 8টা বেজে 8 মিনিটে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। মনস্তত্ত্ব ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। অনেকের কাছেই মানুষের মনের গোপন এবং গহীন রহস্যময়তা আকর্ষণ করে থাকে। সাইকিয়াট্রিস্ট হিসাবে নিজেকে বেশ ভালোই প্রতিষ্ঠিত করেছেন ডক্টর সামন্থা সুন্দরী এবং অত্যন্ত সাবলীল বুদ্ধিমত্তার মনোবিদ। শহরে বেশ নামি দামি লোকেরা ডক্টর সামন্থার নিয়মিত পেশেন্ট। আরেকটা বড় ব্যাপার হলো হাই প্রোফাইল পুলিশ কেসগুলোর বেশিরভাগটাই তার কাছে আসে রহস্যের কিনারা করতে। মোটিভ কিংবা মনের গুপ্ত নানা কথা পেশেন্টরা ডাক্তারদের অনেক সহজেই বলে ফেলে। ব্যতিক্রম হয় না ক্রিমিনালদের ক্ষেত্রেও। সেগুলো অনেক সময় তদন্ত এগোতে সাহায্য করে। আর ছোটবেলা থেকেই সামন্থা চেয়েছিলেন মনোবিদ হবেন, কারণ এই মনস্তত্ত্ব আর তার অদ্ভুত টান তাকে আজ এই জায়গায় এনেছে। প্রতিদিনের মতোই চেম্বারে রোগী দেখছিলেন ডক্টর। হঠাৎ রুমির ফোনটা বিপ বিপ করে উঠল। এক্সটেনশনের ওপারে থাকেন রিসেপশনিস্ট। ফোনটা তুললেন ডক্টর সামন্থা। রিসেপশনিস্ট জানালেন এসপি হাসান স্যার কলে রয়েছেন। ডক্টর সামন্থা বললেন ওনাকে প্যাচ করে দিতে। তারপর গম্ভীর কিন্তু শান্ত একটা স্বর ভেসে এলো। হ্যালো ম্যাডাম। হ্যাঁ স্যার, বলুন। কেমন আছেন ডাক্তারবাবু? ফাইন স্যার, অনেকদিন পর। হ্যাঁ, খুব বিজি। এত ক্রিটিক্যাল কেস পড়ে আছে। বাই দ্য ওয়ে, বলছিলাম উই হ্যাভ এ সিচুয়েশন অ্যান্ড উই নিড ইউর হেল্প হিয়ার। নিশ্চয়ই, আই উড বি গ্ল্যাড টু হেল্প ইউ স্যার। ডাক্তারবাবু, আপনার জন্য একটা কাজ আছে যেটা আপনার হয়তো বেশ ভালো লাগতে পারে, কারণ আমি জানি রহস্য ও ক্রিটিক্যাল ক্রিমিনাল মাইন্ড আপনাকে বেশ টানে। ম্যাডাম, একটা সন্দেহভাজন ব্যক্তির ব্যাপারে আপনার সঙ্গে কিছু আলোচনা করার আছে। একটা মার্ডার মিস্ট্রি, সেটার ব্যাপারে অনুসন্ধান আমরা করছি। লোকটা ওই ব্যাপারেই একটা সাসপেক্ট, কিন্তু ওর বেশ ভালো এবং সলিড অ্যালিবাই আছে, তাই ওকে আমরা ধরে রাখতে পারলাম না। কিন্তু কোর্টের থেকে একটা ভালো অর্ডার পেয়েছি অ্যান্ড আই এম শিওর উই কুড টেক হিম আউট যদি আপনি সামহাউ ওর মুখ খোলাতে পারেন। হোপ ইউ গেট মাই পয়েন্ট। তাহলে আজ বিকেলের মধ্যে লোকটার সব ফাইলস আপনাকে পাঠিয়ে দিচ্ছি। কাল বা পরশু আপনি এই লোকটার সাথে একটু বসে দেখুন তো। ওকে স্যার, আই উইল কিপ ইউ পোস্টেড। বলেই ফোনটা কেটে দিলেন ডক্টর সামন্থা। কিছুক্ষণ চুপ করে বসে থাকলেন। পুলিশের থেকে যখনই কোনো পেশেন্ট উনি পেয়েছেন, প্রতিবার খুব অসুবিধায় পড়েছেন উনি। কোনো কোনো সময় আসামি এতটাই জটিল এবং অসুস্থ যে মিস সামন্থা নিজেও মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন। সময় লেগেছে নিজেকে আবার রোগী থেকে ডাক্তারে ফেরত আনতে। কিন্তু অদম্য ইচ্ছে বলেও তো একটা বিষয় থাকে। তীব্র ডোপামিনের প্রভাব বারবার এই বিপজ্জনক জায়গায় নিয়ে আসে ডক্টর সামন্থাকে। নিজেও এসব শুনে অদ্ভুত তৃপ্তি পান, যেটা হয়তো অন্য পেশায় এইভাবে পাওয়া যায় না। ডক্টর সামন্থা নিজেও ল্যাপটপে নিজের একটা জার্নাল মেনটেন করেন, যেটা হয়তো লিগাল নয়, কিন্তু আত্মতুষ্টি বড় বালাই। বিকেলের মধ্যেই ডক্টর সামন্থা পেয়ে গেলেন সমস্ত ফাইলস। কিন্তু সত্যি বলতে এত ক্লান্ত ছিলেন উনি যে আর ফাইলগুলো দেখবার সময় পেলেন না। ঘুমিয়ে পড়েছিলেন বড্ড তাড়াতাড়ি সেদিন। কিন্তু গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল মোবাইলের সুরেলা একটা গানে। ডক্টর সামন্থা ঘুম ঘুম চোখে বালিশের পাশ থেকে ফোনটা দেখলেন। একটা আননোন নাম্বার। ফোনটা কেটে আবার ঘুমিয়ে পড়লেন ডক্টর সামন্থা। কিন্তু ফের কয়েক মিনিট পর আবার কল এলো, একই নাম্বার। ব্যাপারটা কে ফোন করছে এত রাতে? পুলিশের কেউ হলে খুব রাগ হয়ে যাবে ডক্টরের। সব সময় এদের আর্জেন্ট কল একদম পছন্দ নয় সামন্থার।
ফোনটা রিসিভ করলেন, খুব বিরক্তির সঙ্গেই বললেন, হ্যালো। প্রথমে কারো কোনো কথা শোনা গেল না, যান্ত্রিক একটা আওয়াজ ভেসে আসছে শুধু। আবার জিজ্ঞেস করলেন, কে বলছেন? হু ইজ দিস? উত্তর এলো এবার, একটা পুরুষ কণ্ঠ। আমি। ইয়েস, বাট এত রাতে কে আপনি? সরি টু বদার ইউ ডক্টর। আমি আন্তরিকভাবে দুঃখিত এত রাতে আপনাকে কল করার জন্য। ডক্টর সামন্থা আরও বিরক্ত হলেন। একে তো আজ উনি ভীষণ টায়ার্ড, তার উপর এত রাতে ন্যাকামি করছে লোকটা। কাইন্ডলি বলবেন এত রাতে কেন ফোন করেছেন? কিছু মনে করবেন না ডক্টর, কিন্তু আমার আপনাকে খুব প্রয়োজন। লোকটার গলা খুব অসহায় শোনালো। আপনি কাল ক্লিনিকে আসুন প্লিজ, এভাবে তো কোনো কাজ হয় না। প্লিজ ডক্টর, আমাকে একটু সময় দিন। আমার কাল আপনার কাছে এমনিতেই যাওয়ার আছে, কিন্তু আমার আর এত সময় নেই। আজকের মধ্যে আমার একটা বিহিত হওয়া প্রয়োজন। বলে কি লোকটা? কাল আসার কথা মানে? লোকটা বলে উঠল, আপনার ক্লিনিকে কাল বিকেলে যাওয়ার কথা, কোর্টের আদেশ। ও আচ্ছা, আপনি তবে সেই প্রাইম সাসপেক্ট। তা আপনার এত রাতে সাহস কি করে হলো আমাকে কল করার? আপনিও তাহলে বিশ্বাস করেন আমি দোষী? ডক্টর এবার একটু থমকালেন। রাগীর মাথায় লোকটাকে দোষী তিনি বলে ফেলেছেন বটে, কিন্তু একজন লজিক্যাল এবং ডক্টর হিসাবে রোগীর সমস্ত দিক যাচাই না করে এটা বলা তার ভুলই হয়েছে। নো প্রবলেম ডক্টর। লোকটা ফিসফিস করে বলল, আমি কিছুই মনে করিনি, কিন্তু ম্যাডাম দয়া করে আপনি আমার স্টোরিটা শুনুন। কাল পুলিশের সামনে আমি জানি না আমি কতটা আপনাকে সত্যি বলতে পারবো। লোকটাকে সত্যি অসহায় লাগলো সামন্থার। লোকটা বলে চলল, আজ যদি আপনি আমার কথা না শোনেন, কাল হয়তো আমি আর থাকবই না। কাল পুলিশ আমাকে ছাড়বে না, তারা ধরেই নিয়েছে আমি দোষী। আপনি অন্যায় করে থাকলে নিশ্চয়ই আপনাকে লিগ্যাল প্রসিডিং এর মধ্যে দিয়ে যেতে হবে। না না ডক্টর, আপনি বুঝতে পারছেন না ঠিক কোন ক্রাইমের জন্য ওরা আমাকে ধরতে চায়। জানি। আপনাকে খুনের অভিযোগে ধরা হয়েছিল, এখন বেলে আছেন। আপনার নাকি অ্যালিবায়ও বেশ তাগড়া, তাহলে আর মিথ্যা এত ভয় পাচ্ছেন কেন? কালকে আসুন, কথা হবে। গুড নাইট। বলেই ফোনটা কেটে দিলেন ডক্টর সামন্থা। কি লোক রে বাবা, নিজে মনোবিদ বলে নয়, আসলেই লোকটা বদমাস। আর হয় সত্যি ভয় পেয়েছে, আর না হয় প্রচণ্ড বেয়াদব। ঘুমটা চটকে যাওয়ায় উঠে পড়লেন সামন্থা। একটু জল খেলেন বেডসাইড টেবিলের গ্লাস থেকে। তারপর মোবাইলে ব্লুটুথ হেডফোনটা কানেক্ট করে গান শুনতে ইউটিউবটা ওপেন করলেন। একটা গান ভেসে এলো, When you see nothing at all। গানটা অদ্ভুত লাগে ডক্টরের। অ্যালিসন ক্রেউসের গাওয়া, অনেক পুরনো একটা গান। প্রায় মুডটা এসেছে অমনি আবার ফোনটা বেজে উঠল। সেই লোকটা আবার ফোনটা তুলে ঝেড়ে খিস্তি দেবে ভেবে ঠিক করলেন ডক্টর সামন্থা, কিন্তু কলটা তুলতেই লোকটার গলায় একটা গান ভেসে এলো। সামন্থা অবাক হয়ে গেল। When you say nothing at all। গানটা যে অ্যালিসন ক্রুজের লেখা, When you say nothing। কি ম্যাডাম, গানটা কেমন? ভালো তাই না? ডক্টর প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। লোকটা কি করে জানলো গানের কথা? আপনি কে বলুন তো? আপনি যা শুরু করেছেন আমি কিন্তু পুলিশকে জানাবো এবার। কাকে ম্যাডাম? এসিপি সাহেবকে? হ্যাঁ, ওনাকেই জানাবো। এসিপি হাসান আপনাকে সব কথা বলেনি। আপনি হয়তো রেগে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমি খুন করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। এভিডেন্স আছে নিশ্চয়ই? পুলিশ চাইলে সব করতে পারে। পুলিশের অসাধ্য কি কিছু আছে ম্যাডাম? কিছু বললেন না সামন্থা। লোকটা বলে চলল, আচ্ছা ম্যাডাম, আপনি কি কখনো কাউকে খুব ভালোবেসেছেন? ডক্টর সামন্থা এবারও চুপ করে রইলেন। লোকটার গলাটা হঠাৎই কেমন একটা বাষ্প ভরা শোনালো, কিন্তু প্রশ্নটা শুনে ডক্টর নিজেও কেমন একটা জোনে চলে গেলেন। জীবনের এই পাঠটা খুব একটা স্বস্তি দেয় না তাকে। পুরনো দিনের সব কথা গুলিয়ে ওঠে চোখের সামনে। বেশ বেশ, জানি ম্যাডাম আপনার এই চুপ করে থাকার রহস্য। বলতে চান না, কিন্তু দ্যাটস ফাইন। আজকের গল্পটা আমার।
লোকটার গলাটা একটু বদলে গেল, ঠিক চোয়াল শক্ত হয়ে উঠলে যেমন শোনায় খানিকটা তেমন। ডক্টর এখন আর অভাব বা বিরক্ত কিছুই হচ্ছিলেন না, ঘুমটাও আর নেই। লোকটাকে ক্লিনিক্যালি একবার একটু অবজার্ভ করতে শুরু করলেন তিনি। তাই এবার লোকটা যখন কথা বলা শুরু করলেন আবার, জানেন ডক্টর, আমি আপনার নাম কি? হঠাৎ লোকটাকে থামিয়ে দিলেন ডক্টর, কিছুটা ইন্টেনশনালি। হঠাৎই আচমকা বাধা পেয়ে লোকটা প্রথমে হকচকিয়ে গেলেন, তারপর সামনে নিয়ে বললেন, আমার নাম শেখর বিশ্বাস। এবার লোকটার মধ্যে একটা চাঞ্চল্য অনুভব করলেন। লোকটা বাধা পছন্দ করেন না, তার মানে লোকটির মধ্যে থ্রেশহোল্ড পয়েন্ট অফ টলারেন্স আছে, যেটা একটা কোল্ড ব্লাডেড অপরাধীর মধ্যে থাকে নর্মালি। একটু বাধা পেয়ে লোকটা কেমন একটা যেন চুপ করে রইলেন। তারপর ডক্টর বুঝলেন লোকটাকে একটু এবার টাইম দিতে হবে, আবার আগের মতোই সহজ হতে দিতে হবে তাকে। শেখরবাবু, তারপর আপনি বললেন, কিছু একটা বলছিলেন। সরি, আপনাকে ইন্টারাপ্ট করলাম। নট অ্যান ইস্যু ম্যাডাম, তাহলে শুনুন আমার কাহিনী। আপনাকে যে প্রশ্ন আমি করেছিলাম একটু আগে, আপনি কাউকে ভালোবেসেছেন কিনা, আপনার কথা আমি জানি না, কিন্তু জানেন ম্যাডাম, আমি একবার একটি মেয়েকে অসম্ভব ভালোবেসেছিলাম। ছোটবেলা থেকেই আমি একা মানুষ হয়েছি, আমার বাবা মা কেউই আমাকে দেখেনি। আমি মানুষ হয়েছিলাম একটা আঙ্কেলের কাছে। এখন তো উনিও বেঁচে নেই, ছাদ থেকে পড়ে যান এক বর্ষার সন্ধ্যাতে। খুব আঘাত পেয়েছিলাম সেদিন। যাই হোক, সেটা আলাদা কাহিনী। ও, ভেরি সরি টু হিয়ার দ্যাট শেখরবাবু। ডক্টর বললেন, না ডক্টর, ডোন্ট বি, ওটা হওয়ারই ছিল। তবে ওই আঙ্কেল আমাকে খুব যত্ন করে মানুষ করেছিলেন। ওনার কেউ ছিল না, খুব ভালোবাসতেন আমাকে। পেশায় ছিলেন পুলিশ, সিক্রেট অপারেটিভ, তাই আমাকে ওনার সমস্ত জ্ঞান দিয়ে গিয়েছিলেন। কিন্তু জানেন ম্যাডাম, যাকেই আমি ভালোবেসেছি সেই আমাকে একদিন ছেড়ে চলে গেছে। শেখর এবার একটু থামলেন। ডক্টর সামন্থাও একটু চুপ করে রইলেন। মাথায় পুরনো কথা ভিড় করছে। উনি নিজেও অনাথ, একটা খ্রিস্টান মিশনারিতে মানুষ হয়েছিলেন, কিন্তু জন্ম কোন ঘরে হয়েছিল সেটা তার জানা নেই। সেই অর্থে এই শেখর আর নিজের মধ্যে একটা মিল আছে তাদের। তারপর? ম্যাডাম, আমি পুলিশে যোগদানের অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবেই ক্লিয়ার করতে পারিনি। তাই একটা ছোট ব্যবসা করা স্টার্ট করলাম। বয়স তখন আমার মাত্র 23। কিসের ব্যবসা? ট্রাভেল এজেন্সি। আচ্ছা, তাহলে তো আপনি খুব ট্রাভেল করেন। সামন্থা এবার একটু খুশি অনুভব করলেন, নিজেই খুব বেড়াতে পছন্দ করেন। বাহ, লোকটার সাথে বেশ একটা কানেক্ট অনুভব করছেন তিনি। তা বলতে পারেন এইভাবেই চলছিল। নর্থ বেঙ্গল থেকে রাজস্থান কিংবা সাউথ ইন্ডিয়া, এদিক সেদিক খুব ঘুরে বেড়াতে শুরু করলাম। আমি নিজেই নিয়ে যেতাম ট্যুরিস্টদের, নানান অফবিট প্লেসগুলো ঘুরে এক্সপ্লোর করতাম। খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় পৌঁছে গেলাম আমার বিজনেসে। সো এখন কেমন চলছে বিজনেস? খুব ভালো ম্যাডাম, আপনাদের আশীর্বাদে খুব ভালো। এখন আমি আর যাই না, লোক রাখা আছে। ভারতবর্ষের যে কোনো কোণেই আমাদের লোক ট্যুরিস্টদের নিয়ে চলে যান। জানেন ডক্টর, আমি যখন একেবারেই নতুন এই লাইনে, একবার কয়েকটা বুকিং হয় নর্থ বেঙ্গলের একটা ছোট ট্রেকের জন্য। জায়গাটা অফবিট পাহাড়ি গ্রাম, খুব একটা কঠিন ট্রেক নয়। একটা ছোট পাহাড় আছে, সেটা ট্রেক করে একদিনেই ফেরা যায়, কিন্তু বড়ই নির্জন জায়গা। টেন্ট ছাড়া কোনো উপায় নেই যদি রাত্রিবাস করতে হয়। যথারীতি ডেট এসে গেল, কিন্তু হঠাৎ কলকাতা শহরে খুব বৃষ্টি হলো, আর এতটাই জল জমে গেল চারিদিকে যে আমাদের ওই ট্রেকের সবাই একে একে ট্রিপ ক্যান্সেল করে দিল। বললেন না কেবল একজন, বিদিশা দাস, স্টুডেন্ট, কলেজে পড়তেন। আমি ফোন করলাম, কিন্তু উনি কোনোভাবেই ট্রিপ ক্যান্সেল করলেন না। তাই বাধ্য হয়ে নির্ধারিত রাতের ট্রেনে চলে গেলাম এনজেপি। সাথে বিদিশা। মেয়েটা একটা চশমা পরে, বেশ ভালো দেখতে, চোখের মধ্যে একটা অদ্ভুত মায়া। ওকে দেখে আমার মন ভালো হয়ে গেল জানেন ম্যাডাম। তারপর আমরা একসাথে গেলাম ট্রেকে। খুব সুন্দর কথা বলতো মেয়েটা, আমার সাথে বেশ ভাব হয়ে গেল।
এত ভালো কথা বলতো মেয়েটা, কি বলবো আপনাকে। মনের এক একটা কোণে দাগ কেটে দিত এক একটা কথায়। কি করে যে আপনাকে বোঝাবো। শেখরকে বেশ অধৈর্য শোনালো ফোনের ওপার থেকে। সামন্থা বললেন, আচ্ছা বোঝান, আমি শুনছি। শেখর বললেন, যদি বলি ঠিক আপনার মতো। শুনেছি আপনার কাউন্সিলিং নাকি পেশেন্টদের খুব তাড়াতাড়ি শান্তি দেয়। ঠিক আপনারই মতন বাচনভঙ্গি ছিল বিদিশা। সামন্থা চুপ করে রইলেন। বলে কি লোকটা, ফ্লাদ করার চেষ্টা করছে নাকি? এরপর শেখর বলে চললেন, আমরা দুজনে ট্রিকটা শুরু করলাম, কিন্তু কিছুটা পথ গিয়েই বুঝলাম বাকিরা কেন ট্রিকটা ক্যান্সেল করেছিল। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, মেঘ করেছে খুব। পাহাড়ি ঝড় তো জানেনি, খুব বাজে হয়। আমি বিদিশাকে বললাম, আমাদের এক্ষুনি তাঁবু খাটাতে হবে। ঝড় বৃষ্টি এলে ঠান্ডায় জমে যাব, মরেও যেতে পারি। বিদিশা যেন শুনেও শুনল না। একটা টিলার কাছে দাঁড়িয়ে নিচের খাদটার দিকে তাকিয়ে আনমনে বলল, আচ্ছা মিস্টার শেখর, যদি আমি এই খাতটায় পড়ে যাই, আপনি আসবেন আমাকে বাঁচাতে? শোঁ করে দারুণ বাতাস বইছে। আশেপাশে ছোট বড় গাছগুলো প্রচণ্ড রাগে এদিক ওদিক করছে। কিন্তু জানেন ডক্টর, আমি মেয়েটার প্রেমে পড়ে গেলাম। ওই হাওয়ায় তার সামনের চুলগুলো এদিক ওদিক খেলা করে বেড়াচ্ছিল। আমি জানি না কেন হঠাৎ প্রচণ্ড টান অনুভব করলাম। মন্ত্রমুগ্ধের মতো বলে উঠলাম, হ্যাঁ বিদিশা। বিদিশা বলল, তাহলে ঝাঁপ দিয়ে দিই। বিদিশার সেই রহস্যময় মুখটা দেখে আমি যেন হিপনোটাইজড হয়ে গেলাম। পা আমার আর সরছিল না। তারপর বিদিশা একটা রহস্যময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে খাদের ধার থেকে সরে এলো। তারপরেই একটা বাজ পড়লো পাশে। আমার তখন প্রচন্ড একটা মিক্সড ফিলিং হচ্ছিল, প্রেমের, ভয়ের আর একসাথে অবাকের। সবকিছু মন্ত্রমুগ্ধের মতো হচ্ছিল। বিদিশার চঞ্চল পায়ে এদিক ওদিক করছিল। তারপর কোনো রকমের বৃষ্টি আসার আগে একটা তাঁবু খাটালাম। দুজনে ভেতরে ঢুকতেই বৃষ্টি এলো, সাথে আরো কয়েকটা বাজ পড়লো পাশের কোনো একটা গাছের মাথায়। ভয়ঙ্কর ব্যাপার তো। ডক্টর সামন্থা অবাক এবং মুগ্ধতা মিশ্রিত কণ্ঠে উত্তর দিলেন, না ম্যাডাম, ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর সুন্দর। তারপর জানেন ম্যাডাম কি হলো? কি কি হলো? আমাদের দুই চোখ এক হলো। শরীরে জাগলো প্রবল উত্তেজনা। তারপর প্রচন্ড বৃষ্টিতে ভিজে গেল তাঁবুর বাইরেটা, আর ভেতরে বিদিশা আর আমি। ডক্টর সামন্থা চুপ করে রইলেন। শেখর আবার বলে চলল, জানেন ম্যাডাম, ভালোবাসা যখনই এসেছে আমার জীবনে, তখনই পরমাত্মা সেটাকে আমার থেকে কেড়ে নিয়েছে। সেদিন আমরা আর ট্রেকে যাইনি, তাঁবুতেই রাত অবধি থাকলাম। কিন্তু এই সুখের অনুভূতির তাল কাটলো খুব তাড়াতাড়ি। গভীর রাত, হঠাৎ একটা তীব্র জ্বালার অনুভূতি পেলাম, যেন আমার গালে একটা জ্বলন্ত আগুনের ফলা দিয়ে কেটে দিয়েছে। আমি নড়ার চেষ্টা করলাম, কিন্তু সে চেষ্টা বৃথা। আমার হাত পা আষ্টে পৃষ্ঠে বাঁধা, একটু নড়ার উপায় নেই। আবুর ছোট্ট টিমটিমে আলোয় দেখলাম আমার প্রাণের বিদিশা, যাকে কিছুক্ষণ আগে আমি আমার মন প্রাণ দিয়েছি, সেই একটা ছুরি নিয়ে একটার পর একটা দাগ কেটে দিচ্ছে আমার মুখে কপালে। জানেন ডক্টর, আমার কষ্ট হচ্ছিল খুব, কিন্তু শরীরে নয়, বুকে। তারপর আস্তে আস্তে চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। ডক্টর সামন্থা কিছু না বলে আস্তে আস্তে বেড থেকে উঠে এসপি হাসানের দেওয়া ফাইলগুলো খুলে দেখলেন। দেখেই চমকে গেলেন। যে লোকটার ফটো দেওয়া আছে তার মতো বিভৎস মুখ তিনি আর কোথাও দেখেননি। পুরো মুখটাকে যেন প্রচণ্ড আক্রোশে ফালা ফালা করে দিয়েছে কেউ। নিজেকে সামনে নিয়ে বললেন, তারপর কি হলো? তারপর আমার জ্ঞান ফিরে 3 দশক পরে শিলিগুড়ির একটা হসপিটালে। স্থানীয় কিছু লোক আর পরের দিন ট্রেকে আসার লোকজন
আমাকে পড়ে থাকতে দেখে তুলে আনে। আপনি পুলিশকে জানাননি? না ম্যাডাম, যাকে হঠাৎ পাগলের মতো ভালোবেসে ফেললাম তাকে কি করে আমি পুলিশে দেব? কেন? আর ইউ ম্যাড? যে আপনাকে ফালাফালা করে দিল, যে আপনাকে মেরে ফেলতে চাইলো, তাকে আপনি ছেড়ে দিলেন? হ্যাঁ দিলাম, কারণ বিদেশে একটা প্রেতাত্মার মতোই হারিয়ে যায় তারপর। বিশ্বাস করুন, আমি তন্ন তন্ন করে খুঁজেছি ওকে, কিন্তু পাইনি, কোথাও খুঁজে পেলাম না তাকে। জানেন, জানতে ইচ্ছা করছিল ও আমাকে কেন এইভাবে মেরে ফেলতে চাইলো। ওয়াই ওয়াই? উত্তর পাইনি। এবার ফোনের ওপারে শেখর চুপ করল। সামন্থা বুঝতে পারলেন লোকটা কষ্ট পাচ্ছে। ফোনের ওপারে লোকটার বীভৎস মুখখানা তার চোখে ভেসে আসছে, অসহায় কিন্তু বীভৎস। বহুদিন হয়ে গেছে, এখন এসব ভেবে কি আর লাভ আছে? লাভ আছে ম্যাডাম, লাভ আছে। জানেন কেন আমাকে পুলিশ ধরতে চায়? কেন আমাকে ফাঁসির কাঠে চলাতে চায়? ডক্টর সামন্থা চুপ করে রইলেন। জানেন অপরাধীরা সাধারণত নিজেরাই এর উত্তর দেয়। শেখর বলে চলল, একটা খুনের জন্য আমাকে ধরতে চায়। আপনি কি সত্যিই খুনটা করেছেন? হ্যাঁ হ্যাঁ, খুন আমি করিনি। রুদ্ধশ্বাসে সামন্তা বললেন, মানে? মানে কিচ্ছু না, আমি খুন করিনি। আমি শুধু প্রশ্ন করেছি। শেষ 8 বছরে আমি 8 বার প্রশ্ন করেছি 8 জনকে, কিন্তু জানেন, আমি উত্তর পাইনি। ডক্টর সামন্থার আর বুঝতে বাকি রইল না এই লোকটা আসলে কি বলতে চাইছে। কোনো মতে তিনি বললেন, মানে আপনি 8 জনকে খুন করেছেন? না না, আমি খুন করিনি, শুধু প্রশ্ন করেছি, কেউ উত্তর দেয়নি। কি প্রশ্ন করেছেন? বিদিশা, তুমি আমাকে ভালোবাসলে, কিন্তু তারপরে কেন আমাকে একা করে দিলে? ডক্টর সামন্তা হঠাৎ থমকে গেলেন। কথাটা শুনে যেন মনে হলো ওনাকেই প্রশ্নটা করলেন শেখর। নিজেকে সামলে নিয়ে বললেন, কিন্তু আপনি তাদের জিজ্ঞাসা করতে গেলেনই বা কেন? তারা তো আর কেউ বিদিশা নয়। জানেন ডক্টর, ওই দিনের পর থেকেই আর কাউকে বিশ্বাস হয় না। মনে হয় যেন আমার চারপাশে চশমা পরে বিদিশা দাঁড়িয়ে। প্রথমবার কাকে প্রশ্ন করে? কথাগুলো বলতে বলতে আবার শেখরের ফাইলসগুলো উল্টে দেখলেন ডক্টর। একটা মেয়ের খুনের কথা লেখা আছে। মেয়েটার মুখটা ভালো করে যত্ন নিয়ে ছুরির দাগ করা, যেন পরম ধীর স্থিরভাবে কাটা হয়েছে মুখটা। শিউরে উঠলেন সামন্থা। আপনাকে আবার বলছি, আমি খুন করিনি। আমি শুধুমাত্র বিদিশার কাছ থেকে উত্তর খুঁজেছি, কেউ উত্তর দেয়নি। উল্টে আমার চেহারা দেখে ব্যঙ্গ করেছে, গালি দিয়েছে, কিন্তু আমি কাউকে ছাড়িনি। জানেন ডক্টর, আমার কিন্তু কাউকে কোনোদিনও মারার ইচ্ছা ছিল না, কিন্তু উত্তর যতদিন না পাই ততদিন তো আমাকে উত্তর খুঁজতেই হবে। আপনি তো ডাক্তার, আপনার কি কৌতূহল হয় না? নিশ্চয়ই হয়। তাই আজ এত রাতে নিজের ঘুম নষ্ট করে আমার কথা শুনছেন। কি শুনছেন তো? আচ্ছা শেখর বাবু, আমি বুঝতে পারছি আপনার মনের কষ্ট, কিন্তু যদি আপনার আরও কিছু ইনফরমেশন পেতাম তাহলে হয়তো আমি নিজে আপনার উত্তর খুঁজে দিতে সাহায্য করতে পারতাম। ডক্টর, আপনি আমাকে কথার জালে ফাঁসাতে চাইছেন, তাই না? আজ আমার আর কিছু এসে যায় না। জানি না, আমি সত্যিই জানি না। আমি চাইনি কাউকে মারতে। যাকে ভালোবাসলাম সেই আমাকে মারতে চাইলো। হ্যাঁ, প্রাণ চাইনি, কিন্তু আমার শরীর মন সব কিছু আজ মৃত। আমাকে রাস্তায় দেখলে লোকে ভয় পায়। আমার মুখে যে দাগগুলি বিদিশা দিয়ে গেছে সেগুলো ভালোবাসার চিহ্ন নাকি ঘৃণার ছাপ, জানতে তো আমাকে হবেই। আপনি যদি বিদিশার জায়গায় থাকতেন তাহলে আপনি সেদিন কি করতেন?
আপনি কি আমাকে ওইভাবে মারতে পারতেন? এত ভালোবাসা দেওয়ার পর পারতেন আমাকে শেষ করে দিতে? ডক্টর সামন্থা চুপ করে রইলেন। শেখর হঠাৎ কেমন একটা উত্তেজিতভাবে বলে উঠল, চুপ করে থাকবেন না, উত্তর দিন। জানেন ডক্টর, আমার বিদিশাকে আমি কত খুঁজেছি ওই ঘটনার পর, কিন্তু পাইনি। বেমালুম হারিয়ে যায় সে। প্রেমে পাগল আমি কত খুঁজলাম, বেশ কিছু মেয়েদের আমি খুঁজে বার করলাম, কিন্তু কিন্তু আমার শত ছুরির ছোঁয়া পেয়েও কেউ নিজেকে বিদিশা বলে স্বীকার করলো না। কিন্তু আপনাকে আমি আগেই বলেছিলাম যে আমি যার কাছে মানুষ হয়েছিলাম তার কাছে গোয়েন্দা ট্রেনিং আমি নিয়েছিলাম। জানেন ডক্টর, এতদিন পর আমি আমার বিদিশাকে খুঁজে পেয়েছি। ডক্টর চমকে গেলেন আচমকা এরকম একটা কথা শুনে। কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, তাই নাকি? কবে পেলেন? কোথায় সে এখন? জানতে চান ম্যাডাম? ভেবে বলুন। ফিসফিস করে শেখর ফোনের ওপার থেকে জিজ্ঞাসা করল। চুপ করে থাকেন ডক্টর। তাকে শুধুমাত্র আমার কয়েকটা প্রশ্ন করার আছে। কাকে? বিদিশাকে? কিন্তু বিদিশা তো আর বেঁচে নেই শেখর। কথাটা বলেই খিলখিলিয়ে হেসে উঠলেন ডক্টর সামন্থা। হাসছো? আচ্ছা আচ্ছা, হাসো হাসো হাসো। কি নামে ডাকবো তোমাকে ডক্টর? সামান্থা নাকি বিদিশা? গলাটা একটু কেঁপে গেল কি জানে না সে। বিদিশা বলে ওঠে, আমাকে কি করে খুঁজে পেলে তুমি শেখর? একটা লাভ সং বিদিশা, আমার দেওয়া তোমাকে একটা লাভ সং। When you say nothing at all, মনে আছে তোমার এই গানটা? চুপ থাকে বিদিশা। থাকবে নাই কেন? ওটাই তো বাকি রেখেছো আমার স্মৃতির। একটা কম বিখ্যাত গান কার ফোনে কলার টিউন হিসাবে সেট করা আছে সেটা বার করা এবং সেখান থেকে তোমাকে খুঁজে পাওয়া আমার জন্য অসাধ্য কিছু নয়। বাহ বাহ, তুমি দেখছি বেশ পাকা গোয়েন্দা হয়েছো। কিন্তু তাহলে এটা কেন বুঝতে পারোনি যে কেন সেদিন আমি তোমাকে খুন করতে চেয়েছিলাম? বুঝিনি সেদিন, আজও জানি না, কিন্তু এসবের উত্তর আমার চাই। দরজা খোলো। হিসিয়ে ওঠে শেখর। চমকে গেলেন সামন্থা। মানে শেখর কি তবে এতক্ষণ তাকে শিকারের মতো ফলো করে গেছে? ও কি দরজার ওপাশেই দাঁড়িয়ে রয়েছে? মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেন সামন্থা। পরিহাসের গলায় বলেন, আচ্ছা বেশ, আমি দরজা খুলছি। মারতে চাও আমাকে ওই বাকি মেয়েগুলোর মতো? দাগ এঁকে দিতে চাও তাই না? বেশ। একটা অদ্ভুত দম বন্ধ করা পরিস্থিতি। সামন্থা আস্তে আস্তে উঠে পড়লেন। ফোনের ওপারে গভীর শ্বাস প্রশ্বাসের শব্দ। চেনা কি? সেই বর্ষাবহুল প্রচণ্ড ঝড়ের রাতের মতো নীলচে গন্ধের। দরজা খুলে ফেললেন সামন্থা। রাতের ঘড়ি তখন বলছে রাত 3:03। দরজার ওপাশে একটা লোক দাঁড়িয়ে। লোকটা শেখর। হ্যাঁ হ্যাঁ, সেই শেখর যাকে দীর্ঘদিন আগে ভালোবেসেছিল ডক্টর সামন্থা। দরজা ছেড়ে সরে এলেন সামন্থা। শেখর ঘরে ঢুকেই দরজাটা সশব্দে বন্ধ করে দিল সে। একটা চেয়ারে গিয়ে বসল শেখর। সামনে এসে বসে সামন্থা। কারো মুখ থেকেও একটা কথা বেরোয় না। আলো আঁধারিতে শেখরের বিভৎস মুখখানা দেখা যাচ্ছে। শেখর আস্তে আস্তে একটা ধারালো ছুরি বার করে সামনের টি টেবিলটার উপরে রাখল। সেটার দিকে তাকিয়ে সামন্থা হাসল, বলল, তুমি আমাকে তাহলে সত্যিই মারতে চাও? আচ্ছা বেশ, মারো, মনের ইচ্ছা পূর্ণ করে নাও। কিন্তু তাতে কি লাভ হবে? কোনোদিনও কি জানতে পারবে যে সেদিন তোমাকে ভালোবেসে রাস্তার কুকুরের মতন কেন ছেড়ে দিয়ে এসেছিলাম? কথা শেষ না হতেই শেখর এবার আর দেরি করল না। এক ঝটকায় সামন্তাকে চাপতে ধরে গলায় ছুরিটা বাগিয়ে ধরল। হিসিস করে বলে উঠল, হ্যাঁ, আজ তোমাকে মরতেই হবে বিদিশা। আমার জীবন তুমি শেষ করে দিয়েছ। আর কতজনের জীবন তুমি শেষ করেছো তা আমি জানি না। আর না, এবার বলো কেন তুমি আমাকে মারতে চেয়েছিলে?
এই প্রশ্নের উত্তর যারা দিতে পারেনি তাদের ছবি তুমি নিশ্চয়ই দেখেছো তোমার ফাইলে। শেখরের এই হামলায় একটু অবাক না হয়ে সামন্থা খিলখিল করে হেসে বলে ওঠে, উত্তর পেতে চাও? আচ্ছা বেশ, দিচ্ছি উত্তর। শোনো, তোমাকে দেখে সেবার আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তোমার হতে চেয়েছিলাম। তো সেই দিন আমি তোমাকে নিজের সর্বস্ব দিয়েছিলাম। কিন্তু মনে পড়ে, আফটার ইউ হ্যাড সেক্স তুমি কি করেছিলে? শেখর হঠাৎ তাকে ছেড়ে দেয়। চমকে বলে ওঠে, কি? তুমি বলেছিলে তুমি আমাকে জীবন দিয়ে ভালোবাসবে, কিন্তু যখন আমি তোমার জীবন নিতে চাইলাম, তুমি কি দিয়েছিলে তোমার জীবন? দাওনি। কি বলতে চাও তুমি? আমি তোমার জন্য সব করতে রাজি ছিলাম, কিন্তু যখন আমি গভীর ঘুমিয়েছিলাম তখন তুমি আমাকে মেরে ফেলতে চাইলে। ওয়াই ওয়াই ওয়াই? তুমি নিশ্চয়ই জানো আমি ছিলাম অনাথ। তোমার এটাও জানা উচিত ছিল যে একটা অনাথ মেয়েকে কেউ নিজের করতে চায় না। তুমিও চাওনি। কি বলছো তুমি? আমি চাইনি। না, তুমিও সেটা চাওনি। তুমি যখন ঘুমোচ্ছিলে আমার বুকে মাথা দিয়ে, জানো আমি কি শুনেছিলাম? ঘোরের মতো বিদিশা বলে চলে, তোমার নিঃশ্বাস বলছিল যে তুমি এই অনাথ বেজাত মেয়েটাকে ঘৃণা করো। তোমার মন বলছিল যে ওই মেয়েটাকে পেলে আমি খুন করব। বিয়ে তো অনেক দূরের কথা। হোয়াট দ্য ফাক? কি বিদিশা, কি বলছোটা কি? শেখর এবার হতবাক হয়ে যায়। সেই মুহূর্তে একটা সূচের মতো কিছু ওর পায়ে বেঁধে, আর তার সঙ্গে সঙ্গেই ধপ করে পড়ে যায় সে। আর কোনোভাবেই শরীরটা নাড়তে পারছে না। বুঝলো সে বিদিশার জালে আবার পড়েছে। হাত থেকে এবার ছুরিটা বিদিশার হাতে চলে এলো। শেখর কোনো মতে বলল, বিদিশা, তোমার এই পাগলামি বন্ধ কর। তোমার জন্য এতগুলো মেয়ের জীবন আমি নিয়েছি, এর জন্য দায়ী তুমি। আর তুমি যেন খুব ভালো, তাই না? এতগুলো খুন তুমি নিজের হাতে করেছো, ঠিক যেমন তুমি আমাকে করতে চেয়েছিলে। কিন্তু সেই সুযোগ আমি তোমাকে দিইনি, কারণ এই যে দেখো আমার হাতের ছুরিটা, এটা সেদিনও আমার হাতে ছিল। খুব খুব কষ্ট হচ্ছিল যেন। তোমাকে এত ভালোবাসলাম, আর তোমার ওই নিঃশ্বাস, তোমার অন্তরাত্মা আমাকে আমাকে এত ঘৃণা করতে শুরু করলো। জানো, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন তোমার ঠোঁটগুলো বারবার আমার কানের কাছে এসে বলছিল, এই বিদিশা, তুই একটা স্লট ছাড়া আর কিচ্ছু না। ঠিক যেমন আমার অনাথ আশ্রমের ওয়ার্ডেন স্যার বলতেন, আমাকে দিনের পর দিন ভোগ করার পরেও বলতেন, শহরের বাচ্চাটাকে আমি বিষ খাইয়ে মেরেছিলাম। এরপর তোমাকে পেলাম, ভালোবাসলাম, কিন্তু কে যেন বারবার আমার কানে কানে বলছিল, স্লট স্লট অ্যান্ড আ ফকিং স্লট। এবার ছুরিটা বিপজ্জনকভাবে শেখরের গলার কাছে চেপে বিদিশা বলে উঠল, গলার ভয়েসটা ঠিক তোমার মতো। শেখর এবার কোকিয়ে ওঠে। গলার মধ্যে প্রবেশ করেছে ধারালো ইস্পাতের ফলাটা, কিন্তু কিছুই বলতে পারে না। বিদিশার চোখ দুটো জ্বলছে, মুখে একটা বাঁকা হাসি। সে তখনও বলে চলেছে, তুমি কি ভাবো আমি একটা স্লাট? Do you really think I'm a whore? না না, আমি ওর নই। অনেক সহ্য করেছি, আর এবার আমার পালা। সেদিন তোমাকে মারতে পারিনি, তবে আজ শোধ তুলব। কেউ যেন আর তোমাদের মতো পশুদের কাছে জেরা হয়। এরপর ভয়ঙ্করভাবে আরো চেপে বসে সেই ছুরিটা। শেখর হতবাক হয়ে যায় আরো। চোখের সামনে নেমে আসে ঘন কালো নিশ্ছিদ্র অন্ধকার। কানে আসে পাগলের মতো হাসতে থাকা বিদিশার মিষ্টি গলাটা। শুনছিলেন নাইট অফ থ্রিলস। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না।